জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনের যে কোনো সমস্যা থেকেই আমরা মুক্তি পেতে চাই বা বাঁচতে চাই অথবা সমাধান পেতে চাই, কিন্তু সেই সমাধান কিভাবে পাবো সেটা আমরা বুঝে উঠতে পারি না। আর সেই পথ দেখাতেই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি প্রতিনিয়ত উপস্থিত থাকেন তিনি সবসময় আমাদের যে কোনো সমস্যার সমাধানের একটা সঠিক পথ বলে দিয়ে থাকেন এবং ভবিষ্যতে কোন পথে যাওয়া উচিত সেই দিকদর্শনও আমাদের বলে দিয়ে থাকেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্য। তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি শত্রু দ্বারা ক্ষতি, বান কাটানো, বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনে সিদ্ধহস্ত। গোপন শত্রুতা, পরকীয়া, পারিবারিক কলহ, বশীকরণ, সন্তানের সমস্যা, লটারি, ঋণ, গ্রহদোষ, মাঙ্গলিক, কালসর্প সহ সকল সমস্যার সেরা সমাধান একমাত্র আচার্য বাসুদেব শাস্ত্রী। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর দর্শক বন্ধুরা, লাইভ ফোনের অনুষ্ঠানে আজ আমরা দাদাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। এই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে আপনাদের জীবনের যে কোনো সমস্যা আপনারা জানাতে পারেন এবং দাদার সঙ্গে সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারেন। আর বিভিন্ন বিষয় দাদার সঙ্গে প্রতি পর্বে আলোচনা করি। জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো আমরা দাদার সঙ্গে প্রতি পর্বেই আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব তন্ত্র বিষয়ে। তন্ত্র নিয়ে অনেকের মনে অনেক ভুল ধারণাও রয়েছে, অনেকে আবার তন্ত্রের নাম শুনলে ভয় পেয়ে যান। তো তন্ত্র আসলে কি, তন্ত্রের মাধ্যমে কিভাবে জীবনের বিভিন্ন কঠিন সমস্যাগুলো থেকে আমরা মুক্ত হতে পারি, সেই বিষয়ে আজ আলোচনা। হ্যাঁ, তন্ত্র নিয়ে কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দেখুন, তন্ত্র হচ্ছে যে শাস্ত্র তনুকে রক্ষা করে। তন বা তনু বা শরীর, এই থেকে তন্ত্র শব্দটি এসেছে, তন ধাতু থেকে এসেছে। তন্ত্র হচ্ছে আমাদের যে শাস্ত্র আমাদের শরীরকে রক্ষা করে তাকেই তন্ত্র বলে। তন্ত্র আমার শরীরকে মানে যিনি তন্ত্র জানেন তার শরীরকে রক্ষা করে। এবার তন্ত্রে নানা প্রকার সৎকর্ম আছে, সেটা হচ্ছে খারাপ দিক, সেটাও কখনো কখনো আমরা অ্যাপ্লাই করে থাকি। কিন্তু তন্ত্র হচ্ছে একটা এমন একটি পদ্ধতি যে পদ্ধতি দ্বারা নিজেকে সুরক্ষিত রাখা যায়। তন্ত্র বলতে সবসময় যে অন্যের ক্ষতি করা এমনটা নয়। তন্ত্র বলতে আমি যাতে ভালো থাকতে পারি, আমি যাতে রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত থাকতে পারি, আমার যাতে জীবনটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে, আমার যাতে আর্থিক দিকটা খুব ভালো হয়, আমার পারিবারিক সুখ আমি লাভ করতে পারি, সেটাই হচ্ছে তন্ত্রের অন্তর্গত। তন্ত্র বলতে শুধুমাত্র খারাপ কোনো কাজ হয় তেমনটা বোঝায় না। তন্ত্রের সাহায্যে খারাপ কাজ ভালো কাজ উভয়ই করা যায়, ঠিক আছে। কিন্তু কেবলমাত্র যে অর্থ নিয়ে তার দ্বারা যদি খারাপ কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু তার একটি নেগেটিভিটি যিনি করছেন তার ওপর পড়ে এবং যিনি করাচ্ছেন তার ওপরও পড়ে। অযথা কোনো কারণেই কারোর ওপর হিংসা করা যেমন উচিত না, ঠিক তেমনি অযথা কোনো কারণে একজনের ওপর তন্ত্রের প্রয়োগ করা উচিত নয়। এবার তাহলে তন্ত্রের অ্যাপ্লাই কোথায় করব? তন্ত্রে আমরা সাধারণত 6 প্রকার কাজ করে থাকি। এই 6 প্রকার কাজের মধ্যে আছে শান্তিকর্ম। শান্তিকর্ম মানে হচ্ছে যদি কারোর দেখা যায় বারবার নানা রকম সমস্যা হচ্ছে, কারোর শারীরিক ব্যাধি আছে, সেই ব্যাধি থেকে সে মুক্ত হতে পারছে না, সেক্ষেত্রে আমরা তন্ত্র অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় আমরা দেখতে পাই জ্যোতিষ মতে বিভিন্ন যোগ সৃষ্টি হয়েছে, যেই যোগগুলো হচ্ছে অশুভ যোগ, সেই অশুভ যোগগুলো আমরা খণ্ডন করে থাকি তন্ত্রক্রিয়ার মাধ্যমে। এবার আসছে আরো কিছু কিছু শব্দ যেটা আজকের মিডিয়ার জন্য বা আমরা শুনে থাকি, সেটা হচ্ছে বশীকরণ, বিদ্বেষণ, উচাটন, মারণ ইত্যাদি। এবার বশীকরণ কি? বশীকরণ হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ককে ঠিক করে দেওয়া। তাহলে বশীকরণ আমরা কোথায় করব? বশীকরণ করব যদি দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে অশান্তি হচ্ছে, সেই সংসারটা বাঁচানোর জন্য আমরা বশীকরণের অ্যাপ্লাই করতে পারি। যদি দেখা যায় যে মা এবং সন্তানের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও আমরা বশীকরণ অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে ফোনও আসে যে আমাকে একটা বশীকরণ করে দিতে হবে।
বশীকরণের জন্য আপনি কত নেন, এইটা পুরোপুরি একটা ভ্রান্ত কথা যিনি বলছেন। অনেক সময় আমরা একটা বিজ্ঞাপন অনেক জায়গায় দেখতে হ্যাঁ। পারি যে মানে মাত্র 5 মিনিটে না, বশীকরণ না, বা না। 2 দিনে বশীকরণ, না, সেটা কি আদৌ সম্ভব? না, সেটা সম্ভব নয়। এটা তন্ত্রোক্ত, একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। এই কথাটা বলে নি, তন্ত্রোক্ত যে কোনো ক্রিয়া একটা আমরা হয়তো ফাইনাল দেখতে পাই একটা হোম যজ্ঞ করছি, কিন্তু তার আগেও তন্ত্রের বিশাল বড় একটা ক্রিয়া থাকে, যে ক্রিয়াগুলো আমরা পরপর করে থাকি। সেই পরস্পর ক্রিয়ার সমষ্টি হচ্ছে তন্ত্র এবং তার ফল রেজাল্ট, যেটা কখনোই 2 মিনিট 4 মিনিট 5 মিনিট বা 5 ঘন্টায় করা সম্ভব নয়। একদম একদম। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ আমি সৌমিক কামুরি বলছি আগরপাড়া থেকে। আচ্ছা, আপনি একটু টিভি সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন। হ্যাঁ আমি তো নিচে আছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ কার সম্পর্কে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 8894 94। আচ্ছা, জন্ম সময়? দুপুর 3টে। আচ্ছা, কোথায় জন্ম? আগরপাড়া। আচ্ছা, আপনি এখনো আগরতলা থেকেই ফোন করছেন? আগরতলা, আগরপাড়া তো? হ্যাঁ হ্যাঁ কলকাতা। আগরপাড়া। আর জন্মস্থানও কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে 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 ওকে, কি জানতে চাইছেন? এই চাকরি সম্বন্ধে। চাকরি। ওকে ওকে, আপনার রাশি লগ্ন জানা আছে আপনার? লগ্নটা জানি, ধনু লগ্ন জানি। ধনু লগ্ন আর সিংহ রাশি, আচ্ছা। ঠিক আছে। বর্তমানে আপনার রবির মহাদশা চলছে। হ্যাঁ বর্তমানে আপনার রবির মহাদশা চলছে, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ রবি হচ্ছে আপনার চার্টের অষ্টম ঘরে বসে আছে, সেই জন্য বর্তমানে কিন্তু মান সম্মান খ্যাতি চাকরি এই জায়গাগুলো একটু ডিস্টার্ব যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমার চাকরি কি হবে না? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। আপনার 7, 8, 9 আপনার নবম এবং দশম একাদশ ঘর ভালো আছে, আপনার একাদশে বৃহস্পতি আছে, যদিও রাহু যুক্ত, ঠিক আছে। অবশ্যই আপনার চাকরি হবে। এবার ব্যাপার হচ্ছে বর্তমানে রবি এবং শনির দশা অন্তর্দশা চলছে। শনির দশা অন্তর্দশা শেষ হলেই রবি বুধ যখন পড়বে তখন আপনার ভালো চাকরি যোগ সৃষ্টি হবে। এখন আপনার রবি এবং শনির দশা অন্তর্দশা আছে 21-10-2022, মানে এই বছর অক্টোবর পর্যন্ত আছে। এই সময়টা অতিক্রান্ত হলেই আপনি ভালো চাকরি পাবেন, ঠিক আছে। কি হবে? দেখুন আপনার চাকরি হবে এইটুকুনি বললাম, এবার হবে কি না সেটা বলার জন্য অনেকটা বিচারের প্রয়োজন আছে। আপনার মতো অনেক দর্শক বন্ধু আরো অপেক্ষা করে থাকে। আপনার যদি আরো ডিটেলে জানার থাকে আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বলুন বলুন। দেখুন আপনার চার্টে আমি কি বললাম, একাদশে বৃহস্পতি আছে, সেটা খুব ভালো, 9, 10 একাদশ ভালো ঘর, কিন্তু আপনার রবি একটা সরকারি চাকরি হতে গেলে রবির যে গ্রহ তার সুফল দরকার। রবি আপনার অষ্টমে জলরাশিতে বসে গেছে, এটা একটু নেগেটিভ হয়ে গেছে। এই জায়গাতে একটু প্রতিকার করে নিলে 100% হবে, ঠিক আছে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, পরে চেম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ এই স্বল্প সময়ের অনুষ্ঠানে কিন্তু একদম ডিটেইলসে আলোচনা করাটা না সম্ভব হলেও তাহলে আর অন্য কেউ লাইন পাবে না। হ্যাঁ কোন সেক্টরে হবে, এমনি অনেকে কালকে আমার একজন ফোন করেছিলেন, বলছে ওই টাইমে তো করলে আপনাকে পাওয়া যাবে না। বললাম আপনি করবেন, কারণ অনেকে করে থাকেন, সেই জন্য হয়তো পাওয়া যায় না। একদম সবাইকে সময় দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, সেখানে হ্যাঁ। পরবর্তী সময়ে ফোন করে একবার চেম্বারে এসে সামনাসামনি আপনি কথা বলে সবকিছু ডিটেইলসটা জানতে পারবেন। কোনো বাধা থাকলে সেটা কাটানোর উপায়টাও সেখান থেকে জানতে পারবেন। আমি একটু চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতায় পাচ্ছেন হাতিবাগান স্টার্ট থিয়েটারের ঠিক কাছে, এবং তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা যে চেম্বারে আসতে চাইছেন সেই চেম্বারে আসতে পারেন। আর অবশ্যই আপনারা যেটা জানেন,
আগামীকালই সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী কবচের দাদা ব্যবস্থা করেছেন বিদ্যার্থী এবং কর্মপ্রার্থীদের জন্য। তাই বিদ্যার্থী এবং কর্মপ্রার্থীরা যদি সরস্বতী কবচ নিতে চাইছেন অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে। হ্যাঁ দাদা, যে বিষয়ে আপনি বলছিলেন তন্ত্র বা বশীকরণ, যেটা মানে খুব 2 মিনিট বা 3 মিনিটে সম্ভব নয়, সেটা একটা আরেকটা ব্যাপার। এই যে দেখুন, যে কোনো শাস্ত্রে ম্যাজিক বলে কিছু হয় না, জ্যোতিষেও ম্যাজিক বলে কিছু হয় না। যে ভদ্রলোক ফোন করলেন তার রবিটা একটু ডিস্টার্ব আছে, রবির জায়গাটাকে তিনি যদি রেকটিফাই করেন অবশ্যই তার ভালো চাকরি যোগ হবে। এবার ব্যাপার হচ্ছে যদি সে বলে কালকে আমার পরীক্ষা আছে একটা, হ্যাঁ আজকে একটা, তাহলে আমি ভালো কোয়ালিটির চুনি পড়ছি তাহলে আমার কালকে চাকরি হবে, এমন কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। উনি যদি আগে থেকে প্রতিকার করেন তাহলে অবশ্যই তার সেই প্রতিকারের ফলটা তিনি পাবেন। এবার ব্যাপার হচ্ছে বশীকরণের ক্ষেত্রেও সেই ব্যাপার আছে যে আমি কার সঙ্গে বশীকরণ করছি, কেন বশীকরণ করছি সেটা আগে জানার প্রয়োজনীয়তা আছে। একজন ব্যক্তি আমার কাছে আসলো অর্থের জন্য, আমিও বললাম হ্যাঁ আগে জানতে হবে। দেখুন, একটা বশীকরণের ক্ষেত্রে অনেক সময় কি হয়, কেন আমি বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ খুব ভালো হবে, কেন বললাম যে বাবা মায়ের মধ্যে, বাবা মা বা সন্তানের সঙ্গে বশীকরণ ভালো হবে, আমরা যারা সব সময় কাছাকাছি থাকি, যাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত সাক্ষাৎ হয়, তাদের সম্পর্ক যার সঙ্গে একদম 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 সেক্ষেত্রে বশীকরণটা অনেক ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, এবং সেটার মধ্যে কারণ আছে। একটা সংসার ভাঙার হাত থেকে যদি আমি একটা বশীকরণ করি, তার মানে তাহলে তো আমার শাস্ত্র আমাকে যা নির্দেশ দিয়েছে আমি সেটা পালন করছি। কিন্তু আমি যদি শুধু অর্থের লোভের জন্য আমি বশীকরণ করি তাহলে সেটা কিন্তু সবসময় ভালো ফল দেবে না, এবং তার একটা নেগেটিভ রেজাল্ট আজকে না হোক কাল যিনি করছেন এবং যে করছে দুজনের উপরই বর্তাবে। এবার বশীকরণ ছাড়াও আরো যে ক্রিয়াগুলো আছে, কেউ যদি এসে বলে কোনো অপরিচিত ব্যক্তি তাকে তার শুধু পছন্দ বশীকরণ করতে দেয়, সেটা কি আদৌ সম্ভব হয়? না, সেটা দেখুন, কারণ দেখুন সেটা অবশ্যই করা উচিত নয়। এখন যদি একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি এসে বলে আমার একটা 15 বা 20 বছরের মেয়েকে ভালো লেগেছে, তাকে আমাকে বশীকরণ করে দিই, হ্যাঁ তার সঙ্গে আমি বিবাহ করব, সেটা কখনোই উচিত না। আবার কখনো বলা যায় আমার স্ত্রী আছে, আমার আরেকজনকে ভালো লেগেছে, হ্যাঁ তো এগুলো উচিত নয়। প্রপার কারণ, হ্যাঁ হতে পারে দেখা যায় যে একজনের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল 5 বছর 7 বছর, কোনো কারণবশত ভুল বোঝাবুঝিতে তাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বশীকরণ করা যেতেই পারে। আগে আপনাকে জানতে হবে করব না করব না। আর ঠিক তেমনি আরো যেটা আমাদের শেষ দুটো ক্রিয়া, সেটা হচ্ছে মারণ এবং উচাটন। এই ক্রিয়াগুলো কিন্তু করা উচিত নয়। এই কারণেই উচিত নয়, একজন এসে আর যখনই চেম্বারে আপনার কাছে কোনো ব্যক্তি আসবেন সবসময় কিন্তু সে কিন্তু তার মানে ফেভারে কথা বলবে। সবসময় কি বলে যে আমার কাকারা খুব বদমাশ, হ্যাঁ তো তাদের আপনি একটুখানি কিছু সাহায্য করে দিন, হ্যাঁ। বা আবার কেউ এসে বলছে আমার স্বামী ভালো কিন্তু ও একটা অন্য কোনো মহিলার খপ্পরে পড়েছে। তো সেই ব্যাপারটা হচ্ছে তিনি যেটা আমাকে বলছেন সেটা কতটা সত্যি আগে আমাকে জানতে হবে। অনেক সময় মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা কথা বলে, ঠিক আছে। সেই সব ক্ষেত্রেও কিন্তু কাজ নেবার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধুকে সতর্কতার সঙ্গে কাজ নেওয়া উচিত। একদম একদম। কিন্তু এই যে তন্ত্রের যেটা আমরা শুনেছি, কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো অনেকে কিন্তু তন্ত্রের নাম শুনলে ভয় পেয়ে যায়। তন্ত্রের খারাপ দিক, হ্যাঁ খারাপ দিক অবশ্যই, এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আলো এবং অন্ধকার পরস্পর যেমন বিরাজ করছে, সমস্ত লাইনে ভালো এবং মন্দ বিরাজ করছে। আমরা দেখে থাকি অনেকে নিজে তন্ত্র জেনে অন্যের ক্ষতি করছে, বা অনেকে অর্থের বিনিময়ে, অনেকে এইরকম হয়তো আমরা যেমন প্রত্যেকটা খাতে মাসের শেষে খাতগুলো রাখি যে আমি মাইনে পেলে এই আমার এডুকেশন পারপাস এত খরচা করব, চাল ডাল এত কিনবো। অনেকে আছে যে অন্যের ক্ষতি করার জন্য এত টাকা তুলে রাখে, হ্যাঁ। তো কিছু লোক আছে প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা কি করে প্রত্যেক মাসে বা একটা নির্দিষ্ট তিথি অন্তর মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে বা অর্থ দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সময় এই গত সপ্তাহে আমার চেম্বারে দুজন এসেছিল যাদের চার্টে কিন্তু সেই মানে যে ক্ষতিগুলো তাদের হয়ে আছে সেটা তাদের চার্ট শো করছে না, অথচ তার আছে। তখন কিন্তু আপনাকে জানতে হবে যে একে কিন্তু কেউ তন্ত্রোক্ত ক্রিয়া করেছে। তন্ত্রোক্ত ক্রিয়ার মধ্যে পুতুল ক্রিয়া আছে, সেই পুতুল ক্রিয়ার মাধ্যমে আপনার বিশেষ অঙ্গকে ক্ষতি করা যায়, ঠিক আছে। এছাড়া মারণ ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়াও অনেক সময় দুজনের মধ্যে সম্পর্ককে হানি ঘটায়, এবং যার উপর ক্রিয়াটা অ্যাপ্লাই করা হচ্ছে সে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে
ক্ষতিগ্রস্ত হয়। সেই তাহলে এই জন্যই মানুষ তন্ত্রের নাম শুনে ভয় পায়। এটা একদম সত্যি কথা। অনেক সময় আমরা আমাদের ক্লায়েন্টকে বলি আপনার কাজটা তারাপীঠ মহাশ্মশানে করব, বলে মহাশ্মশানে কাজ হবে? এই মহাশ্মশান শুনেই অনেকে বলেন না আমি কোনোদিন শ্মশানে ঢুকিনি। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, সমস্ত জায়গায় শ্মশানে ভালো কাজও করা যায়, সেখানে আপনার ক্ষতি কাটাতে যাওয়া হচ্ছে, তার মানে ক্ষতিটা যদি আপনার বাড়িতে আপনি কাটান সেই ক্ষতির একটা নেগেটিভিটি আপনার কাছে থেকে যাচ্ছে। তাই জন্য আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে কোনো মন্দিরে, কোনো নদীর তীরে, কোনো সমুদ্রের তীরে, অথবা কোনো আপনি এখনকার দিনে তো আর অরণ্য আমরা পাই না, কোনো অরণ্যে, হ্যাঁ, কোনো বৃক্ষমূলে বা কোনো শ্মশানে আমরা ক্ষতির কাজগুলো কাটিয়ে থাকি। তো ব্যাপার হচ্ছে অবশ্যই তন্ত্র সম্পর্কে অনেক মানুষের যে ভীতি আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। অনেক সময় তন্ত্র দ্বারা অনেককে ক্ষতি করা হয়, হ্যাঁ, এবং সেই ক্ষতির ফলে তারা যদি তাদের বাস্তব জীবনে কোনো ইনসিডেন্ট ঘটে যায়, সেই ইনসিডেন্টের জন্য তারা আজীবন তান্ত্রিককেও ভয় পায় এবং তন্ত্রশাস্ত্রটাকেও ভয় পায়। এরকম প্রচুর ঘটনা আমরা প্রায় শুনে থাকি এবং আমাদের চেম্বারে এসেও যারা আসেন তারা অনেক সময় বলেন, অনেক সময় হয়তো সেটা ভিত্তিহীন, আবার মনের হয়তো হতে পারে যে অমুক লোক আমার ক্ষতি করছে, আবার অনেক সময় সত্যিকারেই করে থাকে। আচ্ছা, কে ধরুন শত্রুতার বশে কেউ কারো ক্ষতি করছে, তো একজন সাধারণ মানুষ সে বুঝবে কিভাবে যে তন্ত্রের মাধ্যমে তার কোনো ক্ষতি করা হচ্ছে? এই যে আপনাকে বললাম যে আমার কাছে যে চার্টটা আসলো, সেই চার্টটা দেখে আমি দেখলাম যে এই সমস্যাটা হওয়ার নয়, তাহলে কেন হলো? সেটা তো কেন হলো থেকে আমরা একটা আসছি যে তার মানে যখন আমার চার্টে সেটা যে প্রতিফলিত হচ্ছে না আমার এই ক্ষতিটা হওয়ার আছে, যদি সেই ক্ষতিটা হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে তন্ত্রোক্ত কিছু করা আছে। আর একটা ভাগ্যে না থাকলেও সেটা হতে পারে, এটা ক্রিয়েট করা হচ্ছে, ঠিক আছে? ভাগ্য তো অবশ্যই, ভাগ্য হচ্ছে, দেখুন এবার ভাগ্যের প্রশ্ন তুললেন, ভাগ্যটাকেও আমরা 3 ভাগে ভাগ করি। যেমন আমরা কিছু কিছু অসুখকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু অসুখ আছে যেগুলো আমরা ওষুধ না খেয়েও সেরে যায়, যে আমার আজকে শরীর খারাপ হলো আমি সেটা 2 দিন পরে সেরে যাবে। কিছু কিছু অসুখ হয় সেগুলো ওষুধ খেতে হয়, ওষুধ এবং বিশ্রাম নেওয়ার পর সেরে যায়। আজকে বিজ্ঞান এত এগিয়ে যাওয়ার পরও আজকের দিনে এখনো অনেক দুরারোগ্য ব্যাধি আছে যে ব্যাধিগুলো হলে সহজে সারে না বা মানুষকে মারা যেতে হয়। তো আমাদের ভাগ্যটাকেও এইভাবে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা যেমন আমরা বলি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তার মানে হচ্ছে জন্ম মৃত্যু এবং বিয়ে এটা যেমন ফিক্সড, আবার কিছু কিছু ভাগ্য আছে যে ভাগ্যগুলো কিন্তু পরিবর্তনশীল, যেগুলো আমাদের কর্মের ফলে পরিবর্তন হয়। যেমন ধরুন আজকে একটা ছেলে, সাধারণ ছেলে, সে হয়তো ক্লাস 6-এ অঙ্কতে 100-তে 60 নাম্বার পেয়ে ওপরে উঠলো, যখন 7-এ গেল সে যদি আরো বেশি পড়াশোনা করে বা তার ঘরে যদি আরো ভালো অঙ্কের উপর জোর দেওয়া হয়, দেখা যেতে পারে সে 80 পেতে পারে। তার মানে এটা হচ্ছে তার কর্মের দ্বারা ভাগ্যের পরিবর্তন। ঠিক তেমনি যে একটা মানুষের যদি দেখা যায় যে তার চার্ট বলছে না যে এর এইটা হতে পারে, বিশেষ করে খারাপ দিকটা, আপনাকে কেউ তন্ত্রের দ্বারা ভালো করবে এমনটা আশা করাটা ঠিক নয়, ঠিক আছে? একদম সব সময় শত্রুরা চায় যে আপনার ক্ষতি করা। অনেকে বলে আমার শাড়ির অংশ কেটে নিয়েছে, কে বলে হ্যাঁ আমার জামাটা পাওয়া যাচ্ছে না ঘর থেকে। তো এইরকম আমরা অনেক অভিযোগ শুনে থাকি। আবার বললাম যে অনেকাংশে মানুষের মনের ভুল বা ভিত্তিহীন, আবার অনেকাংশে সত্য। আর একটা জিনিস আপনার যেটা জ্যোতিষ থেকে বলা যেতে পারে যে আপনার তন্ত্র দ্বারা ক্ষতি হতে পারে বা আপনার প্রচুর শত্রু আছে যে আপনাকে তন্ত্র দ্বারা ক্ষতি করতে পারে, সেটা যদি আপনার চার্টে যদি কেতু ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার তন্ত্র দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা থাকে এবং অন্যেরা আপনার ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনি তন্ত্রের দ্বারা আপনি জেনে গেলেন, একজন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাকে বললেন যে আপনার তন্ত্র দ্বারা ক্ষতি হতে পারে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনিও কি আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলবেন তাহলে আমার যারা শত্রু আছে তাদের ক্ষতি করে দিন? না, আপনি গিয়ে তার কাছে একটা জিনিস বলতে পারেন, আমার যাতে তন্ত্র দ্বারা ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা আপনি করে দিন। সেই ব্যবস্থাও কিন্তু তন্ত্রে করা যায়। একদম 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 শত্রু স্তম্ভন করা যায়। স্তম্ভন মানে হচ্ছে গতিরোধ করা, শত্রু দমন করা যায়। হ্যাঁ, এই ক্রিয়ার দ্বারা আপনি নিজে ভালো থাকবেন এবং শত্রুরা বারবার বিফল হবে। আপনার উপর কোনো ক্রিয়া তারা যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতি তারা করতে পারবে না। তাই আমাদের সবসময় উচিত যে আমরা নিজে সুরক্ষিত থাকবো। এইটাই হচ্ছে আমাদের শাস্ত্র বলছে যে আমরা নিজে সুরক্ষিত থাকবো, আর অন্যের যদি ভালো করতে পারেন করবেন, খারাপ করার চেষ্টা করবেন না। কারণ আজকের দিনে হয়তো আপনার দশা, আপনার অর্থ আপনাকে হয়তো আপনি যা খারাপ করছেন সেখান থেকে আপনাকে প্রোটেক্ট করে দিচ্ছে, কিন্তু
যখন আপনার দশা পরিবর্তন হবে, কারোর কিন্তু একই দশা চিরদিন চিরস্থায়ী হয় না, দশা যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু আপনার ওপর সেই আপনি অন্যের ওপর যে ক্রিয়া প্রতিক্রিয়া করেছিলেন তার ফলাফল কিন্তু আপনার ওপর বর্তাবে। একদমই একদমই, কারণ এটা বলা হয় যে কারো ক্ষতি করে কারো ভালো হতে পারে না, মানে কারো ক্ষতি করলে তার সাথে কারোর ভালো করলে আপনার ভালো অবশ্যই হবে, কিন্তু কারোর ক্ষতি করলে আপনার ভালো হবে এটা কখনোই ভাববেন না। সাময়িক আমরা ভাবতে পারি, আর প্রতিহিংসা পরায়ণ হয়ে কারোর ক্ষতি করার দরকার নেই। যদি শত্রু জীবনে থাকে, শত্রুর থেকে আপনি বেটার হওয়ার চেষ্টা করুন, জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন শত্রু একটা সময় আপনার সঙ্গে আর শত্রুতা করবে না, শত্রুতা ভুলে সে আপনার পজিশন থেকে আপনার সঙ্গে মিত্রতার হাত বাড়িয়ে দেবে। আচ্ছা দাদা, অনেক সময় এটাও হয় কিছু মানুষ রয়েছেন ধরুন জীবনে কোনোদিন কারো ক্ষতি করেনি, কারো খারাপ চায়নি, কিন্তু অযথা তার শত্রু ক্রিয়েট হয়ে যাচ্ছে, সে ভালো কাজ করছে সেখানে শত্রু ক্রিয়েট হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন। সেটা কি কারণে হয়ে থাকে? সেটা যদি আপনি জ্যোতিষ মতে বলে তাহলেও কেতু থেকে আমরা শত্রু স্থান বিচার করি, আমরা 6 নম্বর ঘর থেকে রিপু বিচার করি, রিপু হচ্ছে শত্রু। হ্যাঁ, এছাড়া কেতুর পজিশন, কেতু যদি আমাদের 6, 8, 12 এই ঘরগুলোতে থাকে তাহলে কিন্তু আমি যদি কারোর ক্ষতি নাও করে থাকি, কিছু লোক কিন্তু আমাকে ক্ষতি করবে বা তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক ব্যবহার করবে। এছাড়া আরেকটা আপনি যেটা কথা বললেন, বর্তমানে কলিযুগ, বর্তমানে বহু মানুষ আছে খারাপটাকে অনুকরণ করে। আপনি যখন খুব ভালো হবার চেষ্টা করবেন না, অটোমেটিক আপনার কিন্তু অনেক শত্রু তৈরি হয়ে যাবে। একদম একদমই, মানে যেটাই মানে যে কেউ সাকসেস পাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেখানে তাকে যাতে সাকসেসটা না হয় তার শত্রু মানে আপনা থেকেই ক্রিয়েট হয়ে যায়। দেখবেন যদি আপনি চলে আসুন যে ফুটবল খেলায় একটা যদি প্লেয়ার খুব ভালো গোল করে, দেখবেন তাকে তখন কি হয়, তাকে মার্কিং করা হয় কয়েকজন মিলে, যখন রোধ করা যায় না তখন কি হয়, তাকে মারা হয়। হয়তো তাকে মেরে সে নিজে লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা হয়তো ফুটবলের বিভিন্ন রকম যে হতে পারে নীতি হতে পারে, কিন্তু এটা ঠিক নীতি নয়। একটা প্লেয়ারকে আটকানোর জন্য আপনি তার স্কিলটার সঙ্গে লড়াই করুন, তা আমরা কি করি, তার পায়ে মেরে দিলাম বা তার কোমরে মেরে দিলাম, যাকে তাকে মাঠ থেকে বার করে দিই বা আগামী 2-3টে ম্যাচ না খেলতে পারে। তো এই হচ্ছে, ভালো হলেই কিন্তু শত্রু আপনার হবেই। আপনি যে কোনো পড়াশোনায় ভালো হলে আপনার শত্রু হবে আপনার সহপাঠীরা, এমনকি সহপাঠীর মায়েরাও শত্রু হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি কর্মজীবনে ভালো হন, একটা সময় দেখা যাবে আপনার পরিবারের লোকেরাই আপনার শত্রু হয়ে গেছে। আপনি যে জীবনে সাকসেসের সঙ্গে সঙ্গে শত্রুও কিন্তু পেছনে পেছনে আমরা বহন করে আনি। হ্যাঁ, এই সাকসেস যখন আপনি একদম টপে পৌঁছে যাবেন তখন কিন্তু এই শত্রুরাই আপনার আবার মিত্রে রূপান্তরিত হবে। একদমই। তো এই যে মানে সাধারণ মানুষরা, সেখানে কারো যদি শত্রু থাকে, আমরা তো সাধারণ মানুষরা সেটা বুঝতে পারি না, মানে কারো শত্রু আছে কিনা, ক্ষতির সম্ভাবনা আছে কিনা। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, আমাদের সঙ্গে কি দর্শক বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, পিকনিক গার্ডেন থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের সম্পর্কে? আচ্ছা, মেয়ের নামটা কি বলুন? হ্যাঁ, ওই মেয়ের নাম সোনালী মন্ডল, 28/4/1997 জন্ম, কলকাতায়। 28/4/97? হ্যাঁ, 28/4/1997 জন্ম সময়? ওর মেয়ে আগে শুনেছিল যে মাঙ্গলিক দোষ। না, জন্ম সময়টা বলুন, আমি বলে দিচ্ছি। জন্ম সময় 28/4। জন্ম সময় ও সময়টা 1:25 দুপুর। আচ্ছা, দুপুর 1:25। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। সঙ্গে থাকুন দাদা, বলে দিচ্ছেন, সঙ্গে থাকুন। আপনার মেয়ের হচ্ছে লগ্নে মঙ্গল আছে, আপনার মেয়ের মাঙ্গলিক আছে, ঠিক আছে? আর আপনার মেয়ের প্রচন্ড মাথা গরম হবে, ঠিক আছে? জিনিসপত্র ভাঙচুর করার টেন্ডেন্সি থাকবে। একদম সবই। দ্বিতীয় রাহু আছে, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলবে। বলুন, এবার কি জানতে চাইছেন? বলছি যে মেয়ে তো মাঙ্গলিক, ছেলেটিকে ভালোবাসে। সেও ফোন করেছিল আপনাকে, তার হরিণঘাটার জন্ম। হ্যাঁ, বলুন। গত সপ্তাহে ফোন এসেছিল। আপনি বলেছেন কাল সর্পদোষ আছে। কাল সর্পদোষ আর মাঙ্গলিক, এটা কি মানে? দুটো আলাদা জিনিস। কালসর্প হচ্ছে রাহু এবং কেতুর এক পাশটা ফাঁকা থাকে, তাকে কালসর্পদোষ বলে। মাঙ্গলিক হচ্ছে লগ্ন সহ 4র্থ, 7ম, 8ম, দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ বলে।
কালসর্প দোষের ফলাফল আলাদা, মাঙ্গলিক দোষের ফলাফল আলাদা। তবে আমার মেয়ে তো এবছর বিয়ে করতে চাইছে। না, যদি দুজনের মাঙ্গলিক থাকে তাহলে অবশ্যই তারা বিয়ে করতে পারে, কিন্তু শুধু মাঙ্গলিক দিয়ে একটা বিবাহিত জীবন বিচার করা হয় না, আরো আমরা অষ্টকূট বিচার করি, ঠিক আছে? রাশি, আপনার নক্ষত্র, যোনি, গণ ইত্যাদি বিচার করা হয়। তো আপনি যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে জোটকটা বিচার করিয়ে নেবেন, তিনি আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবেন যে বিয়েটা করা উচিত না উচিত না, বা কোন জায়গাটায় সমস্যা আছে সেটা আপনি সামান্য প্রতিকার করে নিলে অবশ্যই তারা বিয়ে করতে পারবে, ঠিক আছে? আমার তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। এবছরে কোনো মানে ভালো দিক আছে যে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? মানে বিয়ের যোগ চলছে কিনা সেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের এখন চলছে মঙ্গল রাহু, সেটা আপনার আছে এই বছরটা পুরো। এই বছরে আপনি বিয়ে দিতে পারেন, কিন্তু এই বছরের থেকে সামনের বছর বা এবছরের ডিসেম্বর মাসের পর 21 তারিখের পর বিয়ে দিলে সেটা কিন্তু আরো ভালো হবে। এই বছরও বিয়ের যোগ চলছে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য আপনার 2022-এর ডিসেম্বরের 21 তারিখের পর থেকে আরো ভালো। ডিসেম্বরের 21 তারিখের পর থেকে আরো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন, যেহেতু বলছেন যার সাথে বিয়ে হবে সে কালসর্প, আপনার মেয়ে মাঙ্গলিক, সেখানে কিন্তু এই সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু সম্ভব না, সেটা সময়ের দরকার। মানে অনেকটাই কি মানে খরচা সাপেক্ষ? না 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 না, অনেক খরচ সাপেক্ষ নয়, এবং সেটা অনলাইনে আমি বলতে পারবো না। যদি আপনার মনে হয় আপনি পরে আমার যেটা বুকিং নাম্বার আছে বা মোবাইল নাম্বার আছে তাতে কল করে নেবেন। দেখুন মোবাইল নাম্বার বলে দুটো নাম্বার যাচ্ছে, একটু পরে কথা বলে নেবেন, ফোন করে একটু চেম্বারে এসে একটু যোগাযোগ করে নেবেন। এটাই মানে সবকিছু এখানে সম্ভব নয়, এই যে সব বলা সম্ভব নয়। আর যেহেতু বললেন একজন মাঙ্গলিক একজন কালসর্প, আমি এখানে হয়তো 30 মিনিটের প্রোগ্রামে অনেকজনকে অ্যাটেন্ড করছি বা কোনো বিষয় নিয়ে আলোচনা করছি। একজন মানুষ যখন আমার চেম্বারে আসে মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট তাকে বিচার করতে লাগে, ঠিক আছে? এবার দেখুন আজকের দিনে এটা টেকনোলজির কারণেই আজকে ল্যাপটপে বসে খুব সহজে বলে দেওয়া যাচ্ছে। আজ থেকে যদি আমরা 10 বছর বা 12 বছর আগে যদি আমরা যেতাম তখন হাতে করতে হতো, তখন কিন্তু লগ্ন ক্যালকুলেশন করতেই আমাদের 15-20 মিনিট সময় লেগে যেত। তো ব্যাপার হচ্ছে এবং দেখুন এবার হচ্ছে যত আপনি প্র্যাকটিস করবেন, এটা অভিজ্ঞতার জন্য বলা সম্ভব হচ্ছে যে এইটার জন্য এত তাড়াতাড়ি বলা সম্ভব হচ্ছে, না হলে কিন্তু বিচার করতে গেলে একটু সময় সাপেক্ষ। আর যত আপনি সময় দেবেন তত অ্যাস্ট্রোলজারের থেকে আপনার ভালো, কারণ আমি তো যত তাড়াতাড়ি আপনাকে বলে দেবো তার সেখানে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু যদি আমি ধীরে সুস্থে বিচার করে বলি তাহলে কিন্তু একটা চার্ট বিচার মানে শুধু ওই কটা লগ্ন সহ 9টা গ্রহ নয়, আমরা ভাব বিচার করতে হয়, নবাংশ বিচার করতে হয়, স্বর্ণালী চক্র বিচার করতে হয়, দশা অন্তর্দশা, তো অনেক বড় জ্যোতিষশাস্ত্র, অনেক বড়। তো জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ বিচার করতে গেলে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের পক্ষে সম্ভব নয়। একদম একদম, আর একদম আমাদের হাতে আর একদমই সময় নেই। আমি একটু শেষ করার আগে একটু চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আচার্য বাসুদেব শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতায় পেয়ে যাচ্ছেন হাতিবাগান স্টার্ট থিয়েটারের ঠিক কাছে, এবং তারাপীঠ পাচ্ছেন, দীঘা পাচ্ছেন, গুয়াহাটি পাচ্ছেন, অন্যত্র পাচ্ছেন। বুকিং করে আসবেন এই নাম্বারে 8820346218 এবং 9681087628। এবং সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যার্থী এবং কর্মপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সরস্বতী কবচের ব্যবস্থা। তাই যারা শিক্ষা নিয়ে সমস্যায় রয়েছেন, পড়াশোনা নিয়ে, তারা অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন। সরস্বতী পুজো উপলক্ষে দাদার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ সরস্বতী কবচ। আর যদি এই আজ ফোন করে যারা আপনারা পেলেন না, অবশ্যই চোখ রাখবেন প্রতিদিন ঠিক রাত্রি 11টায়, সেখানে আপনারা ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং লাইভ ফোনের অনুষ্ঠানে যদি ফোন করতে হয় তাহলে চোখ রাখবেন অবশ্যই প্রতি মঙ্গল এবং শুক্রবার বিকেল 4:30 মিনিটে। আর প্রতিদিন আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন রাত্রি 11টায়। আজ হাতে আর একদমই সময় নেই, আজ আমরা এখানেই শেষ করব। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর যার যা সমস্যা রয়েছে দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারুন চেম্বারে যোগাযোগ করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।